সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ হচ্ছে 20শে জুন 2026। আমরা সাক্ষ্য আইন পড়তেছি। সাক্ষ্য আইন ইতিমধ্যে আমরা শেষ করছি। এখন সাক্ষ্য আইনের আমরা রিভিশন করতেছি। ইতিমধ্যে আমরা 16 ধারা পর্যন্ত রিভিশন দিছি। আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের 17 থেকে, তাই না? তো আপনারা জানেন যে সাক্ষ্য আইনের শুরুর যে অংশটা, অর্থাৎ এই আমি বলবো যে আপনার 23 ধারা পর্যন্ত, আপনার একেবারে 6 থেকে যে 23 ধারা আছে এই পর্যন্ত জিনিসগুলো একটু জটিল, প্লাস হচ্ছে মাথায় থাকে না বা একটু কঠিন কঠিন লাগে জিনিসটা, এরকম অনেকের কাছে মনে হয়। প্রকৃতপক্ষে হচ্ছে যে আমরা যদি অঙ্কের মতো করে সাক্ষ্যটাকে বোঝার চেষ্টা করি তাহলে সাক্ষ্যটা আপনার খুবই সহজ। যেরকম সাক্ষ্য আইনের প্রারম্ভিক বিষয়গুলো আছে শুরুর দিকে, তারপর হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের সূত্র প্রয়োগ করতে পারি সাক্ষ্য আইনে, সেই সূত্রের প্রয়োগগুলো আছে আমাদের 6 থেকে 16। কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারবো পারবো না এটা বলা আছে 5-এ। আদালতের একটা ক্ষমতার কথা বলা আছে, সেই ক্ষমতার কথা বলা আছে আমাদের 4-এ। সংজ্ঞাগুলো বলা আছে আমাদের 3-এ। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 17 থেকে একেবারে ধরেন টার্গেট রাখছে 41 পর্যন্ত, দেখি একটু টাচ করতে পারি কিনা। প্রথমে হইলো 17তে আছে মূলত আমাদের স্বীকৃতি। দেখেন, বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, আবার বেশি বলতে গেলে বুঝবেনও না, আবার না বললেও পারি না। স্বীকৃতি মানে এখানে একটা কাজকে বোঝানো হয়েছে। কিরকম কাজ? এই কাজটা হইলো আপনার যে কেউ করতে পারে। স্বীকৃতিটা, এই কাজটা যে কেউ করতে পারে। সে আসামি পক্ষেরও করতে পারে, সে আপনার বাদী পক্ষেরও করতে পারে। অর্থাৎ যে বাদী বিবাদী যে নামে ডাকেন বা আসামি পক্ষ বা আপনার অভিযোগকারী পক্ষ যে নামে ডাকেন না কেন, দুই পক্ষের লোকই করতে পারে। তাহলে স্বীকৃতি আসলে জিনিসটা কি? স্বীকৃতি হইলো এক প্রকারের কাজ। এই কাজটা কিভাবে হয়? কাজটা আপনার মুখ দ্বারাও হতে পারে, এই কাজটা আপনার লেখার মাধ্যমেও হতে পারে, এই কাজটা আপনার ডিজিটাল মাধ্যমেও হতে পারে। 2022 সালের আগে এই কাজটা দুইভাবেই হইতো, মুখের মাধ্যমেও হইতো অথবা লেখার মাধ্যমেও হইতো। এখন নতুন করে 2022 সালের সংশোধনের পর থেকে যুক্ত হয়েছে আরেকটা মাধ্যম, 3টা মাধ্যম যে এখন যুক্ত হয়েছে। কিভাবে? যেটা আপনি মুখেও বলতে পারেন, লিখেও বলতে পারেন, আবার ডিজিটাল ভার্সনের মাধ্যমেও আপনি সেটা বলতে পারেন। ডিজিটাল ডিভাইস হতে পারে, ডিজিটাল প্ল্যাটফর্মও হতে পারে। এক কথা যদি বলি, কোনো ব্যক্তির কথা বা লেখা বা তার ডিজিটাল প্ল্যাটফর্ম, এই 3 জায়গাতে কোনো কিছুর বিষয়টাই হলো গিয়ে একটা স্বীকৃতি। এখন এই স্বীকৃতি এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে। কিরকম? যখন এটা আমাদের আহ, মামলাতে আপনার ব্যবহার করা হয় তখন সেটা আপনার আসামি ছাড়া যখন অন্যরা ব্যবহার করে তখন সেটার নাম হয় স্বীকৃতি। এটা আলোচনা করা হয়েছে মূলত দেখবেন আপনার 17 থেকে 23 ধারা পর্যন্ত। আর যখনই ফৌজদারি মামলাতে এটা ব্যবহার করা হয়, ফৌজদারি মামলাতে এটা যখন স্বীকৃতি করে, এই স্বীকৃতি যখন দুঃস্বীকারমূলক কোনো আসামি কোন স্বীকৃতি করে তখন কিন্তু নাম আর তার স্বীকৃতি থাকে না। থাকে? তার কিন্তু আর নাম স্বীকৃতি থাকে না, তখন সেটার নাম হয়ে যায় স্বীকারোক্তি। এই জন্য দেখবেন এই স্বীকৃতির যে সংজ্ঞা আছে 17 দ্বারা, এটার অর্ধেকটা আমরা পড়ি, পরের অর্ধেকটুকু আমরা পড়ি না, যার কারণে পুরো অর্থটা আমরা বুঝি না। এখানে বলতেছে স্বীকৃতি হচ্ছে মৌখিক বা লিখিত বিবৃতি বা উক্তি বা ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত থাকা বিবৃতি, যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আপনার নতুন সিদ্ধান্তের সূচনা করে থাকে, যা পরে বর্ণিত ব্যক্তিগণ বর্ণিত পরিস্থিতিতে করে থাকে। এটা দেখবেন আমার যে নোট গাইড বইটা, সরি ওই যে মেইন বই, ওইটাতেও নাই, প্লাস ভাষ্য বইতে কিন্তু আছে। কারণ ওই জিনিসটা আবার অনেকেই আমরা বুঝি না, যার কারণে আমি একটু সহজ করে দিছি। বাট ক্লাসে একটু ব্যাখ্যা দিয়ে দিই। পরে বর্ণিত ব্যক্তিগণ বর্ণিত পরিস্থিতিতে করে থাকে, এই কথার মানে কি? এই কথার মানে হলো দেখবেন 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এই যে বললাম এটা হলো পরে বর্ণিত, এবং এক একটা এক এক রকম পরিস্থিতি এখানে এক একজন করে থাকে। মনে রাখবেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে যখন কোনো আসামি তার দোষ স্বীকার করে কোনো আপনার স্বীকৃতি দেয়, ওইটার নামে হইলো গিয়া স্বীকারোক্তি। বুঝতে পারছেন? এবং এটা আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের 24 থেকে 30 দ্বারা। এটা একদম সহজ বিষয়, আপনারা জানেন। সবচেয়ে কঠিন যে বিষয়টা হলো, এইটা হলো আমাদের এই যে এইখান থেকে শুরু হয়েছে মূলত 19, 20, 21, 22, 23, এই 4টা জায়গাতে একটু কঠিন। কঠিন মানে কি? একটু ভালোই কঠিন। আমরা একটু মনোযোগ দিয়ে
বোঝার চেষ্টা করবো। আর যারা খুব ডিপলি বুঝতে চান, এখন তো সময় নাই, সুযোগও নাই, ডিপলি অলরেডি বোঝানো হয়েছে কয়েকবার, আপনারা সেই জুম ক্লাসটাও দেখতে পারেন। পাশাপাশি হচ্ছে আমাদের যে অ্যাপস আছে, অ্যাপস এর ভিতরে এই সংক্রান্ত ভিডিও ক্লাস পর্যন্ত দেওয়া আছে, সেই ভিডিও ক্লাসটাও আপনি দেখতে পারেন। শুরু করতেছি আমাদের পরের ধারাটা, স্বীকৃতি কারা করতে পারে। দেখেন, এটা একটা জিনিস করার জন্য একটা যোগ্যতা লাগে, যে যে কেউ কি যে কোনো কাজ করতে পারে? পারে না। তো স্বীকৃতি করার ক্ষেত্রেও কিন্তু একটা যোগ্যতা দরকার হয়। এই যে যোগ্যতাটা কি, এইটা বলা আছে একটা বেসিক যোগ্যতা, 18 ধারায়। কত ধারায়? বেসিক যোগ্যতা দেওয়া আছে 18 ধারায়। সাধারণত মামলার পক্ষ, আপনারা জানেন যে একটা মামলার পক্ষ থাকে, অভিযোগকারী পক্ষ, আসামি পক্ষ বা বাদী পক্ষ বা বিরোধী পক্ষ। সাক্ষ্য আইনটা কিন্তু ফৌজদারি মামলার জন্য প্রযোজ্য, এবং হচ্ছে আমাদের যে কি জানি বলে এটাকে, দেওয়ানি দেওয়ানি যে মামলা হয় সেটার জন্য প্রযোজ্য। তো অতএব এই মামলার পক্ষ, আবার ধরেন পক্ষের প্রতিনিধি, যেমন মালিক গেল না, মালিকের মনে করেন যে প্রতিনিধি গেল, চলবে। পরে বলা আছে 3, যে মামলার বিষয়বস্তুতে স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি। তো যেমন ধরেন 10 জন মিলে একটা জমি কিনছে, এখন মামলা করা হয়েছে, একজন না গেলে আরেকজন গেছে, যার স্বার্থ আছে সেই যাবে। পরে বলা আছে যার স্বার্থ আছে এমন ব্যক্তির, এমন ব্যক্তির আপনার ওই প্রতিনিধি, যার স্বার্থ আছে এমন ব্যক্তির প্রতিনিধি, সেও যেতে পারবে। 5 নম্বর বলা আছে বিবৃতি দানের জন্য আদালত যাকে উপযুক্ত মনে করেন সেরকম ব্যক্তিও। এই যে 5 প্রকারের ব্যক্তির কথা বললাম, সবাই কিন্তু স্বীকৃতি দিতে পারেন। তো স্বীকৃতি দেওয়ার জন্য আদালতে গিয়ে কি করতে হবে বলেন তো? একজন হাত তোলেন। যে একজনকে ডাকা হইলো, তিনি স্বীকৃতি করবেন, তিনি আসলে আদালতে গিয়ে করবেনটা কি? তিনি স্বীকৃতিটা আসলে কিভাবে করতে হয় আমাকে একটু বুঝান তো দেখি। জাস্ট কোন ব্যাখ্যা টাকা দ্বারা টানা না, জাস্ট স্বীকৃতিটা করতে হবে, সে কিভাবে করবে স্বীকৃতিটা? বলেন, নোট 11 বলেন। আর নিজের দোষ স্বীকার করবে সে, নিজের দোষটা স্বীকার করবে, এটাই। তাহলে তো স্বীকৃতি করলো, এটা তো একটা অংশে চলে গেল। এটা তো স্বীকারোক্তির পর্যায়ে গেল, ওইটাও স্বীকৃতি দিয়ে জায়েজ আসান হয়েছে আপনারটা, বাট অর্ধেক হয়েছে। তাকে যে বিষয়ে বিচার্য বিষয়ে প্রশ্ন করবে স্যার, সেই বিষয়ে সে উত্তর দিবে স্যার। মানে কোনো বিষয় জানতে চাইলে সে সেটা জানাবে। বুঝতে পারছি। ওকে, তাহলে এটা কিভাবে করবে সে কাজটা আমি জানতে চাচ্ছি, যে সে এই কাজটা কিভাবে করবে? স্বীকৃতি যে করবে সেই কাজটা কিভাবে করবে বলেন। স্যার আদালতে হাজির হয়ে করবে স্যার। আরে আল্লাহ, আমি বলছি যে এই স্বীকৃতিটা সে করবে, এই কাজটা সে কিভাবে করবে? সম্রাট বলেন। স্যার হতে পারে শপথ গ্রহণ পূর্বক মুখে বলবে বা লিখে বলবে বা ইশারায় বলবে। আর অথবা স্যার যদি কোনো তার এটা ডিজিটাল মাধ্যমে পূর্বে বর্ণিত রেকর্ডভুক্ত থাকে তাহলে সে সেভাবে বলতে পারবে স্যার, 100% উপস্থাপন করতে পারবে। সঠিক উত্তর। এই জিনিসটা আমি শুনতে যাচ্ছিলাম, যে একজন মানুষকে স্বীকৃতি করার জন্য ডাকছে, তো তাকে বলছে যে আপনি স্বীকৃতি করেন। তো এখন সেই স্বীকৃতিটা কিভাবে করবে? আমি একটু আগে বলে দিলাম যে 3টা মাধ্যম আছে, মুখে বলবে, লেখা বলবে, অথবা ডিজিটাল মাধ্যমে সে বলবে, মানে প্রকাশ করবে। এই জিনিসটার নামে হলো স্বীকৃতি। যখন সেটা আপনার এই মামলায় ব্যবহার করা হইতেছে 17 থেকে 23 পর্যন্ত, 19 থেকে 23-এ ব্যবহার হয়। আর যখন আসামি নিজের দোষ স্বীকার করে, তখন সেটা 24 থেকে 30-এ ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? এবার আমরা দেখব পরের ধারাটা 19। এখানে বলতেছে যে আপনার মামলার পক্ষের সাথে যার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে এমন ব্যক্তির স্বীকৃতি। দেখেন, কিছু কিছু ঘটনা এমন ভাবে ঘটে যায় যে আপনার একটা পক্ষ এখানে চলে আসে, সেই ব্যক্তিকে সেটা প্রমাণ করতে হয়। যেমন আমি একটা দায়িত্ব দিলাম আপনারে যে আপনি এই কাজটা করবেন, 10% নেবেন, 90% আমার। আপনি করছেন কি 100% নিয়ে নিছেন, তখন আমি মামলা করলাম আপনার বিরুদ্ধে। তখন আপনি বলতেছেন যে আমি যে ওনাকে টাকা দিব, যার কাছ থেকে ভাড়া আদায় করে দিব, সেই তো আমাকে দেয়ই না। তখন এখানে নাম আসলো কার? আলী হোসেন। তখন আলী হোসেনকে আবার ডাকলো। আলী হোসেন এবার আদালতে যেটা বলবে এটা প্রাসঙ্গিক, সেটা পক্ষেও আসতে পারে, আবার বিপক্ষেও আসতে পারে। তার মানে যখন একজনকে অভিযুক্ত করা হয়েছে, সে এবার বলতেছে এই জিনিসটা তো অন্যজনের উপর ডিপেন্ড। এটা মূলত দেওয়ানি মামলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ধারা 19। এরপর হলো ধারা 20। মামলার পক্ষ দ্বারা ব্যক্তিরূপে বা উল্লেখ করা হয় এমন কোনো ব্যক্তি যার স্বীকৃতি প্রাসঙ্গিক হয়। যেমন ধরেন, এটাও দেওয়ানি মামলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অধিকার ক্রয় বিক্রয় এগুলোর ক্ষেত্রে। যে একটা জিনিস আপনার দাম ফুরানো হয়েছে, পরবর্তীতে দিতে দিতে চাচ্ছে না, এমন ঘটনায় যখন মামলা করা হয়,
তখন মূলত দেখবেন যে জায়গা জমি বিক্রি করে কারা, এক শ্রেণীর মিডিয়া আছে, ওরা কিন্তু জায়গা বিক্রি করে। তো এখন মনে করেন যে একটা জিনিস বিক্রি করতে চাচ্ছি, এখন আমাকে জিজ্ঞেস করলো ভাই এটা কত বিক্রি করবেন, কারণ আমি বললাম যে তুমি কাছের লোক, তুমি আর কি দিবা। তো এটা কেনার সময় তো জাহিদ হাসান সাথে ছিল, জাহিদ জিজ্ঞেস করো, সেই এটা ভালো জানে কত দেওয়া লাগবে। এখন এই যে আমি জাহিদের উপর ডিপেন্ড করলাম, এখন জাহিদের যে কথাটা এটা এখানে আদালতে প্রাসঙ্গিক হবে। জাহিদ যদি দাম কম বলে এটাও প্রাসঙ্গিক, জাহিদ যদি দাম বেশিও বলে সেটাও প্রাসঙ্গিক। ক্লিয়ার? এইটা হলো আমার 20 ধারার বিষয়। এরপরে হলো 21 ধারা। আপনারা জানেন যে কোনো ব্যক্তি যদি দোষ স্বীকার করে কোনো জবানবন্দি দেয়, সবসময় এটা আদালত বিশ্বাস করে যে না এটা ঠিক আছে, সে ব্যক্তি দোষ স্বীকার করছে। কিন্তু তার বিপরীতে যদি চিন্তা করেন, কোনো ব্যক্তি যদি নিজেকে নির্দোষ দাবি করে বা নিজের পক্ষে কোনো কথা বলেন, সাধারণত আদালত এটা বিশ্বাস করতে চায় না। হুম, কথা ঠিক না ঠিক? কোনো মানুষ যদি তার নিজের পক্ষে কোনো কথা বলে দোষ স্বীকার ছাড়া, আদালত জিনিসটাকে ভালোভাবে নিবে না, এটা সহজে গ্রহণ করবে না। এই কথাটার ব্যতিক্রম হচ্ছে 21 ধারা, যে কখনো কখনো আদালত একজন ব্যক্তির দোষ স্বীকার মানে একজন ব্যক্তির জবানবন্দি তার পক্ষেও যখন দেয়, তখন সেটাও গ্রহণ করতে পারে। কিরকম? এই যে এখানে আমাদের 3 রকমের বিষয় বলা আছে 21-এ, দেখবেন যে মৃত্যুকালীন জবানবন্দি সহ কয়েকটা পর্যায়ে বলা আছে। এই পর্যায়গুলো আপনার নিজের পক্ষে বলেও সেটা প্রাসঙ্গিক হয়। ধারা নাম্বার 21। এরপরে হচ্ছে ধারা নাম্বার 22। এটা ফ্যাক্ট না, তেমন গুরুত্বপূর্ণ না। যে আপনার একটা জিনিস দলিলে অন্তর্ভুক্ত বিষয় আছে, সেই সম্পর্কে মৌখিক স্বীকৃতি যে প্রাসঙ্গিক হবে, এটা বলা হয়েছে তখনই যে কোনো ব্যক্তি যদি আপনার একটা দলিল সম্পর্কে তিনি মৌখিকের মাধ্যমে একটা জিনিস আদালতের সামনে উপস্থাপন করতে চান বা যুক্তি উপস্থাপন করতে চান, সেক্ষেত্রে প্রাসঙ্গিকটা কিভাবে হবে? এখানে প্রাসঙ্গিকটা হবে বর্ণিত দলিল যেটা আছে এই সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হয় না, সাধারণ ভাষার নিয়ম। যদি না, যতক্ষণ পর্যন্ত যে পক্ষ দলিলটা প্রমাণ করতে চায় সেই পক্ষ দেখায় যে এই আইনে অতঃপর বর্ণিত নিয়ম অনুসারে উক্ত দলিলে বর্ণিত বিষয় সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার তার আছে, অথবা যতক্ষণ পর্যন্ত না দাখিলকৃত দলিলের অকৃত্রিমিতা সম্পর্কে কোনো প্রশ্ন ওঠে। একদম সহজ ভাষায় বলতে গেলে 22 দ্বারা মানেটা হলো, এটা বোঝানো হয়েছে যে দলিলের বিষয়বস্তু দলিল দ্বারাই প্রমাণ করা যায়, তবে মৌখিকভাবেও সেটা প্রমাণ করা যায়, কিন্তু এটা প্রাসঙ্গিক হবে তখনই যখন ওই দলিলটা সম্পর্কেই যখন প্রশ্ন ওঠে, মানে দলিলটা জাল করা হয়েছে বা ডুপ্লিকেট করা হয়েছে বা ঠকায় করা হয়েছে, এরকম প্রশ্ন ওঠে অকৃত্রিমতা সম্পর্কে। তখন আর হলো যখন আপনার কাছে মূল দলিলটা নাই, আপনি এটা হারায় ফেলছেন বা আপনার কাছে কোনোভাবে নাই, ওইটা সম্পর্কে যখন আপনার অধিকার সৃষ্টি হয়, তখন আপনি দিলে সেটা প্রাসঙ্গিক হবে। তাহলে প্রাসঙ্গিকের বিষয়টা কত? এটা হলো আমাদের 22 ধারাতে। আর এটা পদ্ধতি কোথায় বলা আছে মনে আছে তো? ওই যে গিয়ে দেখেন 64, 65, 66, ওইখানে গিয়ে কিন্তু পদ্ধতির কথা বলা আছে যে আপনি কখন কোনটা কোন দলিল কেমনে আপনি উপস্থাপন করতে পারেন। ধারা নম্বর 22 ক, ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। ওই যে ডিজিটাল রেকর্ডের বিষয়টা দেখবেন ওইখানে আছে 65 ক 65 খ, ওইখানে আছে। তো এখানে বলা হয়েছে সেম জিনিসটাই, যে মৌখিকটা তখনই নেওয়া হবে যখন ডিজিটাল রেকর্ডের অকৃত্রিমতা সম্পর্কে প্রশ্ন ওঠে। যেমন ধরেন আপনার একজনের বিষয়ে প্রশ্ন উঠলো যে স্যার এটা তো আমার এই কাহিনী, এটা তো অনেকে আমারটা কপি করছে বা আমার এটা নকল করছে, বা স্যার এটা তো এরকম আমারটা হ্যাং করছে, কি জানি বলে এটা, হ্যাক করছে। এরকম যখন অকৃত্রিমতা বা এটা তো স্যার এটা নকল করছে বা সেম টু সেম একটা করছে স্যার এটা আমার না, এরকম যখন ডিজিটাল বিষয় নিয়ে কোনো প্রশ্ন উঠবে মানে অকৃত্রিমতা, তখন ওই বিষয়ে আপনার কি হয়, আপনার মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হয়। আর দেওয়ানি মামলায় স্বীকৃতি যে আপনার প্রাসঙ্গিক যে বিষয়টা এটা দেওয়া আছে আমাদের 23 ধারাতে। বাস এই পর্যন্ত হলো আমাদের স্বীকৃতির ক্ষেত্রে। এখন যেটা স্বীকারোক্তির ক্ষেত্রে যদি হয়, স্বীকারোক্তি এটা আমাদের 24 থেকে একেবারে 30 পর্যন্ত প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, আবার প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক দুইটাও একই ধারার ভিতরে আছে। যেমন ধরেন 24 ধারা যদি আপনি খেয়াল করে দেখেন, টোটালি ডাইরেক্ট আপনাকে না করছে যে এই কোয়ালিটির ভিতরে যদি থাকে স্বীকৃতি অপ্রাসঙ্গিক। কিরকম? ভয়ভীতি, প্রলোভন, টাকা পয়সা ইত্যাদি 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 আছে না, এরকম খারাপ খারাপ জিনিস বলা আছে না এখানে।
স্বীকৃতি চলবে না। 25 দ্বারা ডাইরেক্ট রিজেক্ট করছে, কোনোভাবেই চলবে না। পুলিশের কাছে যদি স্বীকৃতি দেন কোনোভাবেই সেটা চলবে না, যে কোনো অবস্থায় দেন না কেন। পুলিশের কাছে আপনি যেভাবে বলেন না কেন, পুলিশে ভিডিও করছে ই করছে না, কোনো সমস্যা নাই, যেভাবে দেন পুলিশের কাছে স্বীকারোক্তির কোনো মূল্য নাই। ধারা নাম্বার 26, এখানে বলা আছে 26 ধারায় বলা আছে পুলিশ হেফাজতে থাকাকালীন যদি জবানবন্দি দেয় এবং সেটা যদি প্রত্যক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয় তখন সেটা প্রাসঙ্গিক। এখানে আমরা একটা জিনিস ভুল বুঝি কোনটা, যে ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসেছেন পুলিশের কাছে, আপনার পুলিশের সামনে বলতেছে ম্যাজিস্ট্রেট সাথে বসে রয়েছে। না রে ভাই, পুলিশের হেফাজতে থাকাকালীন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, মানে এটা বোঝানো হয় পুলিশ একজন আসামিকে হেফাজতে নিতে পারে দুইটা পদ্ধতিতে। আমাকে বুঝান এই দুইটা পদ্ধতি আপনারা জানেন কিনা, তাহলে হচ্ছে পরে আপনি এটা বুঝবেন। সিআরপিসি তে দুইটা পদ্ধতি বলা আছে, কে জানেন? ধারা সহ বলতে হবে দুইটা পদ্ধতি। ইসমাইল হোসেন বলেন। স্যার গ্রেপ্তারের পর যখন ওই যে 24 ঘন্টা রাখতে পারি তখন, আর ওই রিমান্ডের মাধ্যমে 15 দিন পর্যন্ত রাখা যায়। মাশাল্লাহ, অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। তার মানে 61-তে 24 ঘন্টা পারেন, আর 167-তে সর্বোচ্চ টাইম 15 দিন, এই টাইমটা আপনারা পারেন। এইটা হলো পুলিশ হেফাজতে আসামি আছে। এখন যদি স্বীকারোক্তি দেয়, দারোগার কাজ হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া। ম্যাজিস্ট্রেট ওই জবানবন্দি রেকর্ড করবেন 164, ঠিক আছে, 164 দ্বারাই সেই জবানবন্দি রেকর্ড করবেন। এইটা প্রাসঙ্গিক হবে এই 26 দ্বারাই। আর যদি এটা না করে অন্যভাবে করেন তাহলে সেটা প্রাসঙ্গিক হবে না 26 দ্বারা। ধারা নাম্বার 27, ধারা নাম্বার 27 পুলিশের সরি পুলিশের কাছে বললাম, মানে মানে কোনো ব্যক্তি যদি আপনার কোনো স্বীকারোক্তি দেয়, সেটার ভিত্তিতে যদি কোনো কিছু উন্মোচিত হয়, রহস্য উন্মোচিত হয়, কোনো কিছু উদ্ধার হয়, উদ্ঘাটিত হয়, তাহলে সেই অংশটুকু আদালতে প্রাসঙ্গিক। ধারা নাম্বার 27, বা প্রমাণ করা যাবে, ধারা নাম্বার 27। এরপর হচ্ছে ধারা নাম্বার 28। 24 ধারা খেয়াল করে দেখেন, 24 ধারাতে যেই কারণে রিজেক্ট করা হয়েছিল, 24 ধারাতে যে কারণে রিজেক্ট করা হয়েছিল, ওই রিজেক্টের অপশনগুলো যখন আপনি বাদ দিবেন, তখন আপনার স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। এটা বলা আছে 28 ধারাতে। মানে ম্যাজিস্ট্রেট প্রথমে ধরে ফেললো যে না এখানে ভয়ভীতি প্রলোভন, পরবর্তীতে আবার পরীক্ষা করা হইলো, তাকে বোঝানো হইলো, তাকে জিজ্ঞেস করা হইলো, সে বারবার বলতে না স্যার কোনো ভয়ভীতি প্রলোভন কিচ্ছু নাই স্যার, আমি নিজে থেকে বলতে চাই, তখন এটা প্রাসঙ্গিক হবে 28 ধারাতে। এরপর হচ্ছে ধারা নাম্বার 29। দেখেন আমরা জানি যে সামান্য ভুলের কারণে সমস্ত বিষয় আপনার ম্লান হয়ে যেতে পারে না, এখানেও তাই। এই 29 ধারাতেও তাই বলছে যে কেউ সামান্য মদ খেয়া বলে ফেললো সত্য ঘটনা, বা তাকে একটা কৌশলে প্রশ্ন করে নিয়ে নিল, বা তার সাথে একটু কৌশলে একটা কিছু বইলে নিয়ে নিল, বা ওয়াদা ভঙ্গ করে তার কাছ থেকে আদায় করে নিল, হ্যাঁ এরকম, যে আর সতর্কবাণী ছাড়াই তার কাছ থেকে জবানবন্দি নিয়ে নিল, সবকিছু দিক থেকে যদি মিলে, সব দিক থেকে যদি মিলে, শুধুমাত্র যেসব বিষয়গুলো এখানে দোষ বলা হয়েছে, এই দোষের কারণে একটা জবানবন্দি কখনোই আপনার কি হবে না, রিজেক্ট হবে না। মনে করেন মদ খায় অনেক কিছু, অনেকে আবেগে আবল তাবল বলতেই পারে, ঠিক না? আবেগে আবল তাবল বলতেই পারে, এই আবল তাবল সে যাই বলুক না কেন, একটা জবানবন্দি যদি আপনার সব দিক থেকেই যদি মিলে, তাহলে আপনার দেখা গেছে যে এটা আপনার কি হবে, সব দিক থেকে মিললে এটা প্রাসঙ্গিক হবে। যেমন ম্যাজিস্ট্রেট একজনকে বললো যে ভাই তোমার আর লুকায় লাভ নাই, তুমি সত্য কথা বললে ফেলাও, এই ধরনের একটা কৌশলগত বিষয় বললো, বলার পরেও দেখা গেছে যে ম্যাজিস্ট্রেট আপনার এই ধরনের কৌশল প্রশ্ন করলো, তখন আসামি সে বলে দিল, বাকি সব দিক থেকে মিলে গেল, তাহলে এটা আপনার কোনো অপরাধ হবে না, চলবে। ওকে, এই যে স্বীকারোক্তি লেখছে 2 প্রকার, এটা হবে পরের ধারাতে। স্বীকারোক্তি 2 প্রকার, স্বীকারোক্তি 2 প্রকারের ভিতর হলো একটা হচ্ছে নিজেকে জড়ায় স্বীকারোক্তি, আর একটা হলো নিজেকে না জড়ায় স্বীকারোক্তি, এটাই আর কি। আচ্ছা, আপনারা তো আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তাই না? আমি কিন্তু অনেক দূর থেকে কথা বলতেছি, শুনতে পাচ্ছেন না? ক্লিয়ার স্যার, শোনা যায় স্যার, অসুবিধা নাই স্যার, ক্লিয়ার। শুনবেন না কেন? এটার রেঞ্জ হচ্ছে 100 মিটার, 300 ফিট পর্যন্ত। 100 মিটার দূর থেকে বললেও শুনতে পারবেন। আড়াইশো প্যারেড করাতে পারবে, প্যারেড মাঝখান থেকে 3 সারিতে কি করবে, মাছ করে মাঠ ত্যাগ করবে, 1 নাম্বার দল আগে 3 সারিতে ডানে ঘুরবে, ডানে ঘুর, ওই ডানে ঘুরতে পারে এইটা দিয়ে।
আচ্ছা, আর যেটা বলতেছিলাম যে একটু রিল্যাক্সে আছে আর কি, মানে কষ্ট হইতেছে এই জন্য রিল্যাক্সে আছি। যে আপনার যে বলতেছিলাম যে তাহলে 30টা হইলো যে আমাদের যে যৌথ বিচার হয়, যৌথ বিচার, এই যৌথ বিচারের ক্ষেত্রে আপনি যখন দোষ স্বীকার করবেন তখন কিন্তু এরকম হবে না, কৌশলে কোনো দোষ স্বীকার হবে না যৌথ এবং একক বিচারে। তো যৌথ বিচারের সময় যখন দোষ স্বীকার করা হবে তখন জিনিসটা অবশ্যই নিজেকে এবং অন্যকে জড়ায় সেটা হয়ে যাবে, তবে সেটা প্রাসঙ্গিক হবে। ধারা নাম্বার 31, 31-এ কি বলছে মনে আছে আপনাদের? 31টাকে আমরা অনেকেই মনে করি যে স্বীকারোক্তি প্রত্যাহার, না, স্বীকারোক্তি প্রত্যাহার 31 না। স্বীকারোক্তি প্রত্যাহারের পদ্ধতি হইলো ফৌজদারি কার্যবিধির 340 এবং 42 লিখে রাখতে পারেন। একমাত্র আত্মপক্ষ সমর্থনের সময় একজন ব্যক্তি দাবি করতে পারে যে তার সাথে অন্যায় অবিচার করা হয়েছে এবং তার কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তখন ম্যাজিস্ট্রেট যদি বা বিচারক যদি কোনো কারণে উপযুক্ত মনে করেন তবেই তিনি সেটা আপনার বাতিল করতে পারেন। আর 331-এর বিষয়টা হইলো যে স্বীকৃতি কোনো চূড়ান্ত প্রমাণ না, জাস্ট প্রমাণে প্রতিবন্ধ সৃষ্টি করে। কিরকম জানেন? আমরা বাংলা সিনেমা লাস্টে দেখছেন না, যে বিচারক মনে করেন যে মামলার রায় লিখতেছে বা রায় পড়ে শোনাইতেছে যে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছায় যে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহভাবে প্রমাণিত হওয়ায় আসামি সালমান শাহকে 302 ধারায় মৃত্যুদণ্ড কইছেই মনে করেন এই বিচার বন্ধ করুন, দরজা এই যে আদালতের এই দরজায় দেখবেন একজন আয় হাজির, ওই বিচার বন্ধ করুন। কেন? কারণ যারে মারার জন্য আপনার মনে করেন যে ফাঁসি দেওয়া হচ্ছে সে ভিকটিম এসে হাজির, যারে মাইরা লাশ গুম করলো ভিকটিম এসে হাজির। আমরা সিনেমায় দেখছি না, দেখছি তো এই এই দৃশ্য, তো ভিকটিম এসে হাজির। এখন আমারে বলেন আমি যতই স্বীকারোক্তি দেই যে আমি শাবানারে খুন করছি, এখন ওই জসিম রে কি এখন ফাঁসি দেওয়া যাইবো? কারণ কি, আমি যতই এখন স্বীকার করি যে আমি মারছি আমি মারছি আমি মারছি, তাহলে তুমি যদি বাবা মাইরাই থাকো তাহলে ভিকটিম নিজেই তো এসে হাজির, তাহলে তোমার স্বীকারোক্তি গাফলা আছে নাকি? স্বীকারোক্তি গাফলা আছে না? স্বীকারোক্তি গাফলা আছে। এখন আমারে প্রমাণ করতে হইব যে আমি স্বীকারোক্তি দিছি কি কারণে দিলাম, যে আমি খুন করছি, কারণ ভিকটিম তো হাজির। তার মানে আমি কোনো একটা কারণে দোষ স্বীকার করছি, হয় লোভে পড়িয়া, নয় টাকায় পড়িয়া, আবেগে, নাকি? তখন আমার বিবেক কাজ করছে না, আমার আবেগ কাজ করছে, নাকি? বাণীতে ম্যান অফ বরিশাল, নাকি? তো এই যে আপনার ঘটনাটা এখানে 31-এ এটাই বলছে যে স্বীকৃতি কোনো চূড়ান্ত কিছু না, এটা প্রমাণে প্রতিবন্ধ সৃষ্টি করে। কিরকম? যেমন আমি দোষীকার আমি একটা মামলা করছি যে শিবলুর কাছ থেকে আমি এই হ্যাঁ শিবলুর কাছে আমি টাকা পাই, আর শিবলুর বিরুদ্ধে আমি মামলা করছি। এখন আমাকে প্রমাণ করতে হবে না যে শিবলুর কাছে আমি কিভাবে টাকা পাই, শিবলুর কিন্তু প্রমাণ করার কোনো প্রয়োজন নাই যে সে টাকা পায় না, বাট আমাকে প্রমাণ করতে হবে আমি শিবলুর কাছে টাকা পাই, তার মানে শিবলুর এখানে কোনো দায়ভার নাই। এবার ধরেন শিবলুর জিজ্ঞাসাবাদে শিবলু বলতেছে যে এই যে চেকটা দেখাচ্ছে বা স্ট্যাম্প দেখাচ্ছে, আমার কাছে কোনো টাকা জনি স্যার পায় না, আমার কাছে জনি স্যার কোনো টাকা পায় না, বাট এই স্টেমে বা এই যে এই চেকে যে সিগনেচারটা এটা আমার, কিন্তু জনি স্যার লোকজন নিয়ে আমার মাইরা কাইটা স্বেচ্ছা আমার কাছ থেকে জোর করে এনে সিগনেচার নিছে। তার মানে শিবলু কিন্তু স্বীকার করলো যে সিগনেচারটা তার। তার মানে এবার দেখেন প্রমাণের দায়ভার কিন্তু আমার কাছ থেকে সরে গেল। সিগনেচার শিবলুর মানে টাকা শিবলু নিছে, প্রমাণ হয়ে গেছে। এখন শিবলু কি প্রমাণ করবে? শিবলু এবার প্রমাণ করবে যে সে টাকা দেয় নাই, জোর করে তার কাছে সিগনেচার নিছে। এখন শিবলুর প্রমাণ করার দায়িত্ব হইলো এইটা। এখন শিবলু যে স্বীকৃতিটা দিল যে আমি টাকা নেই নাই কিন্তু সিগনেচার আমার, তাহলে এখন দায়ভার কিন্তু আমার কাছে আর নাই, এখন দায়ভার চলে গেছে শিবলুর কাছে। শিবলু যদি এখন প্রমাণ করতে না পারে যে আমি জোর করে তার কাছ থেকে সিগনেচার নিছি, তাহলে শিবলুকে এই টাকা কিন্তু দিয়ে দিতে হবে। ক্লিয়ার? আরো বুঝতে হলে আপনার পড়ার এটা দেখবেন, ভিডিও ক্লাস দেখবেন, বুঝে যাবেন। এরপরে 32-এ তো বুঝে নেই, মৃত্যুকালীন জবানবন্দি 32-এর 1-এ যেটা আছে, 2-এ আছে মনে করেন যে কেউ যদি খাতায় ডায়েরি মাতৃ ইত্যাদি ইত্যাদি লিখে থাকে, তারপর 5-এ পড়বেন জীবন্ত, 6-এ পড়বেন মৃত ব্যক্তির, এরকম যদি বলা যায় সেগুলো প্রাসঙ্গিক হবে। ধারা 33 হচ্ছে কোনো ব্যক্তি যদি একবার স্বীকৃতি, সরি মানে স্বীকৃতি মানে তাদের প্রদত্ত সাক্ষ্য আর কি, যে একবার যদি প্রাসঙ্গিক হয়, তুই বালা খাতাটা ছিঁড়তে লেগে রাফ খাতা ছিঁড়, একটা পৃষ্ঠা লাগবে কি, ভালো পৃষ্ঠা ছিঁড়বি তুই, নরমাল রাফ খাতা থেকে ছিঁড়।
ফ্রেশ লবণ রাখার জন্য নতুন পাতা ছিঁড়ে রাখছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম যে 33-এর যে বিষয়টা হইলো, এটা হইলো যে একবার যাদের জবানবন্দি কোনো কারণে প্রাসঙ্গিক হয়েছে, পরবর্তী পর্যায়ে যখন আবার ওই একই মামলাটার আপিল হবে বা সেম ঘটনা নিয়ে যখন আবার কোনো মামলা হবে, পরবর্তীতে যদি তারা নাই নাই হয়ে যায়, মারা যায়, বিদেশ চলে যায়, মানে অনেকটা 32-এর মতোই, তখন সেটা প্রাসঙ্গিক হবে 33-এ। এরপর হলো আমাদের 34 দ্বারা হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক হয়, এটা আমরা 34-এ পড়ছি। বাই, নতুন করে আরেকটা জিনিস এখানে অ্যাড করেন, কি? ডিজিটাল রেকর্ড। তার মানে ডিজিটাল রেকর্ড, তার মানে এখন ডিজিটাল ভাবে কিন্তু আপনার হিসাব রাখা যায়, ডিজিটাল ভাবে কিন্তু যেটা রাখা যায়, অর্থাৎ হিসাবের খাতা প্লাস ডিজিটাল ভার্সন যেখানে থাকুক, এগুলোতে যদি হিসাবের বিষয় থাকে এবং সেটা যদি ধারাবাহিকভাবে এখানে লেখা হয়, সেটা প্রাসঙ্গিক হবে। ধারা নাম্বার 35, সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনকালে কর্তব্যরত অবস্থায় যা লিপিবদ্ধ করবে সব প্রাসঙ্গিক। এইটার ভিতর যে কত কিছু পড়বে রে ভাই, হিসাব ছাড়া আপনি যত কিছুই নিয়ে আসবেন আমার কাজের অংশ হিসেবে সব প্রাসঙ্গিক হবে 35-এ। চার্জশিট বলেন, ফাইনাল রিপিট বলেন, এমই বলেন, সিডি বলেন, পিডি বলেন, জিডি বলেন, সবকিছুই তো অন ডিউটি অফিসার দায়িত্বরত অবস্থায় তিনি সরকারি দলিলে লিপিবদ্ধ করছেন বা আপনার ডিজিটাল মাধ্যমে লিপিবদ্ধ করছেন, তাই না? সব প্রাসঙ্গিক হবে 35-এ। খসড়া মানচিত্র, এটাও 35। ধারা নাম্বার 36-এ হচ্ছে মানচিত্র চার্ট বা পরিকল্পনা, যেগুলো আমাদের বিশেষজ্ঞ ব্যক্তিরা তৈরি করে, যারা হচ্ছে যে সার্বিয়ার স্থপতিবিদ এরকম যারা স্পেশালিস্ট ব্যক্তি আছেন, তারা যখন এগুলো আপনার হচ্ছে গিয়ে ওই তৈরি করেন এবং তারা যখন এগুলো আপনার সম্পন্ন করেন, এগুলো আদালতের প্রাসঙ্গিক হয় ধারা নাম্বার 36-এ। ধারা নাম্বার 37, যে দেখা গেছে যে জনগণের জ্ঞাতার্থে যে একটা জিনিস প্রচার করা হয়, এটার নাম মানলে সে আপনার আইনত শাস্তির সম্মুখীন হবে। যেমন লেখা থাকে না ট্রেনের ভিতরে যে আপনার ট্রেন থামাইতে সিকিউরিটি টানুন, অযথা টানলে 200 টাকা জরিমানা, দেখছেন না লেখা আছে? ট্রেনে যারা গেছেন, বরিশালের লোক যারা, তারা তো সবচেয়ে বেশি গেছেন ট্রেনে, ঠিক না? ও না, বরিশালে তো ট্রেন চলে না, লঞ্চ, ঠিক না? তো আচ্ছা, ট্রেন চলে আমাদের এলাকায় বা চট্টগ্রাম অঞ্চলে। তো এই যে ট্রেন চলে, এই ট্রেনের ভিতরে এই লেখাটা আপনারা দেখছেন যে আপনার লেখা আছে কি, যে টানলে 200 টাকা জরিমানা। এখন যদি কেউ টানে তাহলে কি সে এই বিজ্ঞপ্তি নষ্ট মানলো না। আবার মনে করেন লেখা থাকে যে এখানে প্রস্রাব করিবেন না, করলে 50 টাকা জরিমানা, তার মানে ধূমপান করিবেন না, ধূমপান করলে জরিমানা। আবার মনে করেন যে কোনো আইনের গ্যাজেট আপনার অবশ্যই পড়া উচিত রাষ্ট্রের নাগরিক হিসেবে, তার মানে আপনি আইন জানেন না, তাই এটা কোনো যুক্তি হতে পারে না। তার মানে আইন না জানাও একটা অপরাধ, কোন সূত্র মোতাবেক? এই 37 ধারা মোতাবেক। অতএব সাধারণ কোনো আইন বা বিজ্ঞপ্তি আপনি জানেন, এটাই ধরে নিবে আইন, ঠিক আছে? ধারা নাম্বার কত? 37। আপনি জানেন না এটা বলে আপনি পার পাবেন না, আপনি এটা জানেন না বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এরপর হলো ধারা নাম্বার 38, আইন গ্রন্থের অন্তর্গত যেগুলো সরকারিভাবে প্রকাশিত হবে, যে কোনো রাষ্ট্রেরই হোক, এগুলো ডিএলআর আছে যে, এগুলো যখন মুদ্রিত হবে সরকারিভাবে, এইগুলো কখনো প্রয়োজন হলে সেগুলো প্রাসঙ্গিক হবে 38-এ। ধারা নাম্বার 39, একটা জিনিস আছে অনেক বড়, অনেক বড়, সবকিছু আদালতের দরকার নাই, আদালতের দরকার হলো যতটুকু বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়ের সাথে সম্পর্কিত, সেটাই প্রাসঙ্গিক। এটার উদাহরণ হিসেবে আমি বলি প্রায় সময়ই, সেটা হলো এই যে গাজীপুরের যে মেয়র ছিল জাহাঙ্গীর হোসেন, তিনি কিন্তু বঙ্গবন্ধুরে নিয়ে আহ, বাজে কথা বলছিল, মানে মাতাল অবস্থায় বলছিল কিনা জানি না। তখন শেখ হাসিনা কিন্তু এই অপরাধে তার দল থেকে কিন্তু বহিষ্কার করছিল, তার মেয়রগিরিও গেছিল, দল থেকে তার সদস্যপদও গেছিল। জানেন নিশ্চয়ই ঘটনাটা। সে কিন্তু মোবাইল ফোনে একটা ঘটনা কিন্তু ভাইরাল হয়েছিল না, আরেক লোকের সাথে, আওয়ামী লীগের আরেক নেতার সাথে কিন্তু তার অডিও ফাঁস হয়েছিল। ওই অডিও ফাঁস, ওই কথাই হইলো যে বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়টা কি, ওই অংশটুকুর জন্য বড় কিছু দরকার নাই, ওই ছোট অংশটাই প্রাসঙ্গিক হয়। যেমন ধরেন অনেক বড় একটা রেকর্ড আছে, বিসিএমবির রেকর্ড বা একটা জিডি, অনেক কিছু, বা একটা মামলার এফআইআর অনেক বড় থাকে, এখানে মূল অংশটা যেটা, এটাই যদি ব্যক্ত করে তাহলে এই অংশটাই প্রাসঙ্গিক, পুরোটা আমার কোনো দরকার নাই। তারপরে হলো ধারা নাম্বার 40, এখানে বলা আছে যে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য তার পূর্ববর্তী মামলার রায় আপনার প্রাসঙ্গিক। মনে করেন ওই যে শিবলুর সাথে আমার যে টাকা পয়সা নেই গন্ডগোলের যে মামলাটা, এটা মনে করেন একবার রায় হয়ে গেল,
আপিল টাপিল করে একদম শেষ, মনে করেন FM পর্যন্ত শেষ, FM পর্যন্ত ফাইনাল মেমোরান্ডাম FM, তো FM শেষ, FM পর্যন্ত হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পরে এই ঘটনায় মনে করেন আবার শিবলুর ছেলে আবার মামলা করতে, শিবলু মারা গেছে, শিবলুর পোলা এখন আবার মামলা করবো, হবে না ভাই, কোনো সুযোগ নাই, কারণ এই একই ঘটনা নিয়ে আগে এই মামলা শেষ হয়ে গেছে। তার মানে নাহলে তো যুগের পর যুগ একবার আপনি মামলা করতে 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 হাইকোর্টে গিয়ে শেষ হয়েছে, আপনি করছেন কি আবার আইসেন, আপনার টাকার গরম আছে, আপনি আবার মামলা জেলা থেকে আবার শুরু করছেন, না এটা হবে না। একবার যদি একটা মামলার বিচার শেষ হয়ে যায়, সেটা লাস্টে গিয়ে খালাস হইতে পারে, সাজা হইতে পারে, তাই না? যেভাবেই হোক শেষ হয়ে গেছে, নতুন করে এই মামলা আর হবে না, এটা নিষিদ্ধ করছে। কিভাবে নিষিদ্ধ করছে? যে পূর্ববর্তী যদি কোনো মামলার রায় বা থাকে, খালাসের কাগজ থাকে, এটা নিয়ে আসলেই প্রাসঙ্গিক হবে। যার কারণে কিন্তু মানুষ একই ঘটনা নিয়ে কিন্তু একবারের বেশি দুইবার মামলা করতে পারে না। আপনি আপিল করতে পারবেন, আপিল মানে তার নতুন করে মামলা করা হইলো না, বাট একবার মামলা শেষ হয়েছে, আপনি আবার নতুন করে মামলা করবেন একই ঘটনায়, এই সুযোগ নাই, কারো ক্ষেত্রেই এই সুযোগ নাই। ধারা নাম্বার 40, এটার সাথে কত CRPC মনে হয় একটা বিধান আছে না, 403, এবং এটা আপনি কিভাবে প্রমাণ করবেন এটা বলা আছে 511। যে একজন মেসেজ দিচ্ছেন 511, খালি একটু মিল্লা গেল আর দিয়ে দিলেন, হবে না, এখানে দিতে হবে 403, CRPC 403। 511 হয়েছে, আপনি কিভাবে প্রমাণ করবেন, কিভাবে আপনার যে রায় আছে বা খালাসের কাগজ আছে, আপনার বা সাজা পাইছিলেন, এটা যে আপনি প্রমাণ করবেন কিভাবে, এইটা বলা আছে 511, তো যে পূর্ববর্তী রায় বা খালাসের কাগজ বা যেখানে জেল খাটছিলেন এটার কাগজ, এইগুলো প্রমাণ করে আপনি এগুলো দাখিল করে আপনি প্রমাণ করতে পারেন। এই পদ্ধতির কথা বলা আছে CRPCর 511 ধারাতে। এরপরে আজকের ক্লাসের শেষ ধারা 41, প্রবেট এখতিয়ার অ্যাডমিরালটি, যেটা মানে নৌ বন্দর আর কি, যেটা স্বীকৃত হয়। আর তারপরে হচ্ছে যে আমাদের যে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে, এইগুলোর ক্ষেত্রে যে কোনো আদেশ এটা সার্বজনীনভাবে স্বীকৃত হয়। যেমন ধরেন আমার বাপে যদি কোনো করে যায়, এই ওসিয়তমূলক দলিল করে যায়, তার মৃত্যুর পরে এটার জন্য কার্যকর করার জন্য কিন্তু আমার আবার কিন্তু কোর্টে যখন আমি আবেদন করব, কোর্ট থেকে একটা আদেশ দিবে যে হ্যাঁ এই উইল ঠিক আছে, এটা কার্যকর করা হোক, এটাকে বলা হয় আদেশ, সরি প্রবেট। তারপর হচ্ছে অ্যাডমিরালটি, মানে নৌ বন্দর এলাকায় যতটুকু আমাদের স্বীকৃত আছে। তারপরে হচ্ছে আমাদের দেউলিয়াত্ব, বৈবাহিক অবস্থা, এই যে ক্রিকেটার নাসিরের বিয়ে বৈধ ঘোষণা করছে না, বৈধ ঘোষণা করছে, তো এখন তার আগের স্বামী এখন আর ওই তার তামিমাকে বউ হিসেবে দাবি করতে পারবেন না। যদি আপনার মনে করেন যে এই স্বীকৃতি দিত যে নাসিরের বিয়ে অবৈধ, তখন আবার এই রাকিবে তার বউ ফিরা পাইতো, ঠিক না? এ- ফিরে পাইতো, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখেন, একবার যদি এগুলো আপনার আদেশ হয়, এটা সার্বজনীন, এটা প্রযোজ্য হবে বা স্বীকৃত হবে। এই হলো মূলত আমাদের ধারা নাম্বার 41। একবার যদি কোনো আদালত থেকে আপনাকে দেউলিয়া ঘোষণা করে, আপনার বিরুদ্ধে যদি 50টাও অর্থনৈতিক মামলা থাকে ঋণ খেলাপির, 50টা থেকে আপনি অব্যাহতি পেয়ে যাবেন এক আদালতের রায় দ্বারা। বুঝছেন কি বুঝছি? আপনার ডাচ বাংলা ব্যাংকে আপনার নামে মামলা করছে, যমুনা ব্যাংকে করছে, জনতা ব্যাংকে করছে, সব ব্যাংকে মামলা করছে, কারণ আপনার ডাচ বাংলা ব্যাংকের মামলায় মনে করেন আপনার দেউলিয়াত্ব ঘোষণা করছে, যে আপনার কোনো কিছু নাই, আদালত আপনার দেউলিয়া করে দিছে। মানে দেউলিয়া কারে করে? মানুষ দুই ভাবে দেউলিয়া হয়, এক হচ্ছে অর্থনৈতিক ভাবে, আর একটা হচ্ছে যখন অন্ধ প্রেমে পড়ে। অন্ধ প্রেমে পড়ে মানুষ দেউলিয়া হয়, বুঝছেন না? অন্ধ প্রেম, যেমন আপনারা র্যাঙ্কের অন্ধ প্রেমে পড়ে গেছেন, এখন আর কোনো কিছুই ভালো লাগতেছে না, ইহো জিন্দিগি, খালি র্যাঙ্ক দরকার, র্যাঙ্ক, র্যাঙ্কটা নেন না, পরে বুঝবেন র্যাঙ্কের কি মজা, ঠিক না? এই এই দেউলিয়া তো আমিও ছিলাম, ঠিক না? আমি যে পরিশ্রম করছি, এটা আপনার বললে বলবেন যে স্যার লাগাই লাইছেন তো স্যার, আপনি যেটা করবেন এটা বিশ্বাস করা লাগবে। আমি সোনালী ব্যাংক গার্ড কাটছি, সোনালী ব্যাংক গার্ড, সোনালী ব্যাংক গার্ডে যে আপনার এই 4 বেলা ডিউটি করছি 2 ঘন্টা করে, সেন্ট্রি ডিউটি। ওই ওই 3টা পোস্টের ডিউটি ছিল, তো আমার আমার সহকর্মী যারা ছিল এদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমার যে উস্তাদ ছিল তখন, ওই নামটা তো ভুলে গেলাম, ইয়া বাড়ি, ফরিদপুর বাড়ি, শওকত উস্তাদ সম্ভবত, হ্যাঁ। তো ওনার ওনার হেল্প
আমার মন থাকবে উনি আমাকে পর্যাপ্ত পরিমাণ, উনি সশস্ত্র ব্রাঞ্চের লোক, যে আমরা বলি পিআরবি করি, সবাই তো আর সমান না, উনি আমাকে প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা দিছে এবং আমারে তিনি 3 নাম্বার পোস্টে দিয়ে রাখতো, যে ওখানে আবার সামনে 2 পোস্টে ডিউটি হইতো, ওইটা মূলত সিভিল থাকতো, আমি সারাক্ষণ ওই পড়াশোনাই করতাম। ওই সোনালী ব্যাংক গার্ডে আমি চেয়ার টেবিল পর্যন্ত কিনে নিয়েছি পড়াশোনার জন্য, বুঝতে পারছেন? তাহলে এতটুকু কিন্তু কষ্ট করছি। তো এইরকম কষ্ট কিন্তু করতে হবে, সফলতা কিন্তু এমনিতে ধরা দেবে না, বুঝছেন না? এমনিতে ধরা দেবে না। তো এই পর্যন্তই আমাদের এই ক্লাস। সকালের মর্নিং বেচে আর ক্লাস হবে না, আপনাদের মর্নিং বেচ বন্ধ ঘোষণা করা হলো। সকালে কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না, আমাদের এই রাতের 9টা এবং 10টাতেই ক্লাস অনুষ্ঠিত হবে। তো আগামীকালকে ক্লাস শিডিউল দিয়ে জানিয়ে দিচ্ছি, আমরা সেই ক্লাসে আপনারা অ্যাটেন্ড করবেন। ধন্যবাদ সবাইকে। সাক্ষ্য যেভাবে পড়তেছি সুন্দর করে রিভিশন দেবেন, সাক্ষ্যের রিভিশন শেষ হলে আপনার মাইনর এক্স পড়ানো হবে। আর রাতের 10টা থেকে জুলাই মাস থেকে আমাদের 3 মাসকে টার্গেট করে একদম পুরো দমে আমরা আবার একটা নতুন করে প্রস্তুতিমূলক ক্লাস করব জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।